হ্যালো আমেরিকার আজকের আয়োজনে ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের অনুষ্ঠানে রয়েছে আমাদের চারিপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা আর কিছু কথা। তাহলে দেরি না করে সরাসরি আমাদের মূল আয়োজনে যাওয়া যাক। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে আমেরিকা অভিবাসীর দেশ। যুক্তরাষ্ট্রে জুন মাসকে অভিবাসী ঐতিহ্যের মাস হিসেবে পালন করা হয়। এ সম্পর্কে একটি রিপোর্ট রয়েছে। আরও রয়েছে অবিশ্বাস্য হলেও সত্যি, আমরা খুব শীঘ্রই রাজপথে চালকবিহীন গাড়ি চলতে দেখব। আমেরিকা অভিবাসীর দেশ। বিশ্বের প্রায় সব অঞ্চলের মানুষ এসে বসত গড়েছে এই দেশে। তাই তো যুক্তরাষ্ট্রে জুন মাসকে অভিবাসী ঐতিহ্যের মাস হিসেবে পালন করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সংস্কৃতিতে অভিবাসীদের ভূমিকা নিয়ে সহকর্মী সেলিম হোসেন কথা বলেছেন নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের কয়েকজন অভিবাসীর সঙ্গে। চলুন তাহলে দেখা যাক সে বিষয়ে প্রতিবেদনটি। হাডসন নদী আর আটলান্টিকের মোহনায় মুক্তির প্রতীক স্ট্যাচু অব লিবার্টি এবং তারই পাশে যে এলিস দ্বীপ 1892 সাল থেকে শুরু করে 1954 সালে যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসন প্রক্রিয়া শুরুর পূর্ব পর্যন্ত প্রায় 1,20,00,000 অভিবাসী এই দ্বীপ দিয়েই প্রথম আশ্রয় নেন এই দেশটিতে। এই ছবি এবং ভিডিওগুলো জাহাজ আর নৌকায় আসা সেই সব প্রথম অভিবাসীর গল্পই ফুটে ওঠে। We saw it through the mist of the rain. We saw the Statue of Liberty. Liberty, what that means, I says the Statue of Liberty. He says, it's just a statue. I says, no, that's the freedom of the world. আজ প্রায় 123 বছর পর সেই মুক্তির প্রতীক স্ট্যাচু অব লিবার্টি নিউ ইয়র্কের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এলিস দ্বীপ এখন বিশ্বের সর্ববৃহৎ অভিবাসন জাদুঘর। অনেকে এখানে আসেন পূর্বপুরুষের ঐতিহ্য খুঁজতে, যেমনটি বলছিলেন স্ট্যাচু অব লিবার্টি এবং এলিস আইল্যান্ড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সিইও স্টিভেন রেগার্স। A lot of people were coming here and saying, look, there's nothing here for me. তিনি বলছিলেন, বহু মানুষ এখানে এসে প্রশ্ন করে এই জাদুঘরে আমার গল্প কোথায়। আমরা এখানে এই জাদুঘরকে এমনভাবে সাজানোর চেষ্টা করছি যাতে সকল অভিবাসীর গল্পই ফুটে ওঠে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে শত শত বছর ধরে যুক্তরাষ্ট্রে আসছেন শত সহস্র লক্ষ কোটি অভিবাসী। নানা কারণে নানাভাবে তারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। কেউ উড়োজাহাজে, কেউ আবার জাহাজে, আবার অনেকেই জাহাজ থেকে লাফ দিয়ে অথই সমুদ্রের উত্তাল ঢেউয়ে সাঁতরে, কেউ সীমান্ত দেয়াল টপকে এই দেশে এসেছেন। 100 বছর আগে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের ভয়াল অভিযানের কথা এই জাদুঘরে এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে জানানো হচ্ছে এখনকার প্রজন্মকে। যেমনটি বলছিলেন জাদুঘরে আসা এক পর্যটক। অভিবাসীদেরকে আমরা 100 বছর আগে চমৎকারভাবে গ্রহণ করেছি। খারাপ লাগে যে এখন অনেকে আমরা তাদের সঙ্গে তেমন ভালো ব্যবহার করি না। জুন মাসকে যুক্তরাষ্ট্রে অভিবাসী ঐতিহ্যের মাস হিসেবে পালন করা হয়। মেক্সিকান বংশোদ্ভূত অভিবাসীর সংখ্যা সর্বোচ্চ। গত কয়েক বছর অর্থনৈতিক মন্দায় যুক্তরাষ্ট্রে মেক্সিকান অভিবাসীর সংখ্যা কমতে শুরু করেছে। কয়েকজন অভিবাসী এভাবে জানান তাদের প্রতিক্রিয়া। Delincuencia, narcotráfico, que se roban los... The migration taken my husband. বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসীর সংখ্যা বাড়ছে। নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় কিছু বাংলাদেশি অভিবাসী জানান তাদের কথা। বাংলাদেশিরা বিভিন্ন প্রফেশনাল সেক্টর থেকে শুরু করে সর্বক্ষেত্রে খুব অভূতপূর্ণ উন্নতি করতেছে। এখানে আমরা মূলত প্রচুর পরিমাণে বাঙালিরা একসাথে কাজ করি। এখানে আসছি 7 বছর চলতেছে। আমি অলরেডি সিটিজেন হয়ে গেছি। আমার এখানে খুবই ভালো লাগে। সমগ্র যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী রয়েছেন প্রায় 5 লক্ষ। তবে সরকারি হিসাবে এই সংখ্যা 2 লক্ষর সামান্য কিছু বেশি। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে আসা একজন ব্যবসায়ী অভিবাসী জানালেন কিভাবে যুক্তরাষ্ট্রকে তিনি নিজের দেশ করে নিয়েছেন। আসসালামু আলাইকুম ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম। Where are you from? Yemen. How do you like this country? I love my country, America. That's my country number 1. 1960 সালে যুক্তরাষ্ট্রের মোট অভিবাসীর মধ্যে 75% ছিল ইউরোপ থেকে আসা। 2013 সাল নাগাদ ইউরোপিয়ান অভিবাসীর সংখ্যা এখন 11.6% এসে দাঁড়িয়েছে। একই সময়ের মধ্যে দক্ষিণ ও মধ্য আমেরিকার অভিবাসী এখানে বেড়েছে 19 থেকে 54%। বেড়েছে এশিয়া এবং আফ্রিকার অভিবাসীর সংখ্যাও। এখন আমাদের যে বাংলাদেশি অভিবাসী তারা এই মূল ধারায় দিনকে দিন ভালো করছে। স্কুলের ছাত্রছাত্রীরা ভালো করছে, অভিবাসীরা ভালো ভালো জব ফ্যাসিলিটি পাচ্ছে এবং করছে, বাধ্য করছে। আমি খুব আশাবাদী। আমি বাংলাদেশ থেকে অভিবাসী হিসেবে আসার পর
এখানে পড়াশোনা করে মূলধারার জবে জয়েন করেছি এবং আমি মনে করি আমি এখানে প্রতিষ্ঠিত। যুক্তরাষ্ট্র অভিবাসীর দেশ একথা অকপটে বললেও এখনও এদেশে বসবাস করছেন প্রায় 1.5 কোটি কাগজপত্রবিহীন অভিবাসী এবং সরকারের অভিবাসন প্রক্রিয়ায় রয়েছে বেশ দুর্বলতাও, যা কাটিয়ে ওঠার লক্ষ্যে গত কয়েক বছর ধরে চেষ্টা করছেন বিভিন্ন সরকার। কিছুদিন আগেও প্রেসিডেন্ট বারাক ওবামা অভিবাসন সংস্কার করার ঘোষণা দেন দৃঢ় কণ্ঠে। সকল দুর্বলতা কাটিয়ে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র অভিবাসনের জন্য বিশ্ববাসীর কাছে স্বর্গরাজ্য হিসেবে বিবেচিত হবে এই বিশ্বাস সকল অভিবাসীর। অভিবাসন মাসে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরা কে কী পেশায় কাজ করছে তা আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। এই অভিবাসীরা যুক্তরাষ্ট্রের শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যে বিশাল অবদান রাখবে ভবিষ্যতেও, এটি সকলে আশা করে। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, নিউ ইয়র্ক, টাইমস স্কয়ার। উচ্চ প্রযুক্তির জগতে গুগল একটি বিশাল নাম। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই প্রতিষ্ঠান চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে। সম্প্রতি তারা বলেছে খুব বেশি দেরি নয়, অদূর ভবিষ্যতেই দেখা যাবে রাজপথে চালকবিহীন গাড়ি চলছে। চলুন ভয়েস অফ আমেরিকার এই রিপোর্ট থেকে আরও বিস্তারিত জানা যাক সাবরিনা চৌধুরীর কাছে। বর্তমান আধুনিক যুগে যাতায়াতের জন্য অন্যতম বাহন হচ্ছে গাড়ি, আর এই গাড়ি চালিয়ে নিতে হলে প্রয়োজন একজন চালক। এটাই স্বাভাবিক। তবে আশা করা যাচ্ছে আগামী কয়েক বছরের ভেতরেই রাজপথে চলবে চালকবিহীন গাড়ি। হ্যাঁ, সত্যিই তাই। তাহলে চলুন দেখে আসি কিভাবে সেটা সম্ভব হবে। কিছুদিন আগেও গুগল সাধারণ গাড়ি ব্যবহার করেছে চালকবিহীন গাড়ি চালানোর গবেষণার জন্য। অর্থাৎ যে গাড়িতে স্টিয়ারিং হুইল এবং প্যাডেল রয়েছে এরকম প্রচলিত গাড়ি ব্যবহৃত হয়েছে। তবে বাজারে আসা গুগলের নতুন চালকবিহীন গাড়িতে শুধুমাত্র বসার জন্য 2টি সিট রয়েছে, কোনো স্টিয়ারিং হুইল এবং প্যাডেল নেই। গুগলের গাড়িতে আছে নানা ধরনের অত্যাধুনিক প্রযুক্তি, যেমন লেজার চালিত স্ক্যানার, যা বলে দেয় গাড়ির সামনে কি আছে এবং কোন দিক দিয়ে কিভাবে গাড়ির চাকা ঘুরবে। উন্নত জিপিএস বা স্যাটেলাইট নিয়ন্ত্রিত পথ নির্দেশিকা দেখায় দিক নির্দেশনা। ফলে গাড়ি নিজ থেকেই বুঝে নিতে পারছে সে কোন পথ দিয়ে যাচ্ছে এবং তার চলার পথে কোথায় কি আছে। গুগলের স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তির গবেষণার প্রধান ক্রিস আর্মসন বলেছেন, তিনি বলেন, প্রাথমিক এই সংস্করণের মাধ্যমে স্বয়ংক্রিয় গাড়ি কি তার একটি ধারণা আমরা দিতে পারছি। তবে আমরা বেশ অল্প সময়ের ভেতরেই একটি কার্যকর মডেল বাজারে আনতে পেরেছি এবং এ ব্যাপারে আমরা বেশ আশাবাদী। আর্মসন আরও বলেন, তারা এই প্রযুক্তি এমন এক পর্যায়ে এগিয়ে নিতে চায় যখন গাড়ি নিজেই আরোহণকারীর কাছে এসে পৌঁছবে এবং তাকে তার গন্তব্যে পৌঁছে দিবে। ক্যামসন বিশ্ববিদ্যালয়ের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জোরান ফিলিপি বললেন, 2020 সালের ভেতরেই বেশিরভাগ গাড়িতে আংশিক স্বয়ংচালিত গাড়ির সুযোগ সুবিধা থাকবে। তিনি বললেন, যেহেতু আরোহণকারীর গাড়ি চালানোর দিকে মনোযোগ দিতে হয় না, সেহেতু সে গাড়িতে বসে থাকা অবস্থায় অন্যান্য কাজে মন দিতে পারে। গুগল এরকমই আরও 100 প্রাথমিক সংস্করণ নির্মাণের পরিকল্পনা করছে। আর এখনই আমি কর্মব্যস্ত দিনের শেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরছি, প্রত্যাশা করছি আমিও ভবিষ্যতে গাড়িতে বসে শুধু দৃশ্য উপভোগ করব, আর গাড়ি আমাকে নিজ থেকেই বাড়ি পৌঁছে দেবে। সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। এখানে জানিয়ে রাখি, ইউটিউবে আমাদের অনুষ্ঠানের ভিডিও দেখতে পারেন VOA বাংলা চ্যানেলে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com। VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আপনার মতামত জানাতে পারেন। আগামী সপ্তাহে একই দিন একই সময়ে NTVতে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।